নমস্কার। বংকুইজিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বংকুইজিটিভের আড্ডায় আমি একটা ইকোনমিক্স বা ফিন্যান্স নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। যে জিনিসটা এখনকার দিনে প্রচন্ডভাবে আপনাদের কানে হয়তো কোনো না কোনোভাবে এসেছে। এবং কানে আসার কারণ কি? কানে আসার কারণ একটা নতুন প্রজাতির উদ্ভব আপনারা বলতে পারেন। সেটা হচ্ছে ফিনফ্লুয়েন্সার। হ্যাঁ, ঠিকই শুনিয়েছেন। ইনফ্লুয়েন্সার নয়, ফিনফ্লুয়েন্সার। FINFLUENCER। ফিনফ্লুয়েন্সার কারা? যারা ফিন্যান্স নিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। আচ্ছা, আমি কেন এদের কথা বলছি? আজকে যে জিনিসটা নিয়ে আমি একটুখানি ছোট্ট করে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাজেটিং নিয়ে। বাজেটিং, এই ব্যাপারটা, বাজেট করা, কিভাবে বাজেট করতে হয়। আমি দেশের বাজেটের কথা বলছি না, আমি আমার পার্সোনাল ফিন্যান্স বা একটা নিজস্ব ওয়েলথকে কিভাবে ম্যানেজ করতে হয়, নিজের টাকা পয়সাকে কিভাবে ম্যানেজ করতে হয়, সেই বাজেটিং এর কথা বলছি। এবং যখন বাজেটিং এর কথা বলি তখন কিন্তু মূলত ঠিক কি খরচা করব, কোথায় খরচা করব, কতটা খরচা করব ইত্যাদি বিষয় বোঝানো হয়। এবার এটা নিয়ে হঠাৎ করে এতটা কোলাহল কেন? কোলাহলটা খানিকটা অবশ্যই আমাদের ইন্ডিয়াতে একটুখানি ফিনান্সিয়াল লিটারেসির অভাবের জন্য তো বটেই। এটা বাস্তব যে আমাদের ইন্ডিয়াতে ফিনান্সিয়াল লিটারেসি অনেক কম। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের অনেক অভ্যাস, যেটা আমাদের ধরুন জেনারেশন বাই জেনারেশন চলে এসেছে, সেটা কিন্তু অনেকাংশেই অনেক ভালো অভ্যেস ছিল। যেমন আমাদের মা ঠাকুমা বা এরকম আগের জেনারেশনে একটা খুব আহ, সঞ্চয় করার একটা খুব ভালো অভ্যেস ছিল। সেভ করা, সঞ্চয় করা, কোনো জিনিস জাস্ট চাইলাম সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আজকালকার দিনে যেটাকে বলা হয়, তো এই ধরনের জিনিস কিন্তু তখন ছিল না। ধার দেনা, এমন না যে সেটা ছিল না, অবশ্যই ছিল। মহাজনী ধার থেকে শুরু করে সবকিছুই ছিল। কিন্তু তা সত্ত্বেও ধার দেনাটা কিন্তু একটু হলেও কম ছিল। আজকালকার দিনে ক্রেডিট কার্ড বলুন, এবং শুধু ক্রেডিট কার্ডের জন্য না, লোন, ক্রেডিট কার্ড ছাড়াও ক্রেডিট কার্ডেরও ভালো দিক খারাপ দিক আছে। আমি হয়তো কোনো অন্য ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করব। বাট কেসটা হচ্ছে যে এই যে চারদিকে ইনফরমেশন প্রচুর অ্যাভেলেবেল, তার মধ্যে এই যে বললাম ফিনফ্লুয়েন্সের একটা নতুন প্রজাতি, তারা কি করে ফিন্যান্স নিয়ে লোককে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমিও হয়তো তাই এখন করছি। আহ, হয়তো তাই, হয়তো তাই নয়। কেন না, আমি নিজেকে ইনফ্লুয়েন্সার বা ফিনফ্লুয়েন্সার কোনোটাই মনে করছি না। আমার মতে আমি নিজে গত ধরুন 6-7 বছর ধরে যখন থেকে হাতে একটা বড় রকমের টাকা আসতে লেগেছে চাকরির মাধ্যমে, তার আগে ধরুন স্কলারশিপের টাকা খুবই নগণ্য ছিল, সেটা নিয়ে কিছু করার মতন ছিল না। কিন্তু তারপর থেকে যখন থেকে চাকরি বাকরি শুরু করি, তখন থেকে যখন থেকে টাকা আসে, সেই টাকাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি নিজে শেখার চেষ্টা করি। যেটুকু শিখেছি, যেটুকু ধাক্কা খেয়েছি, যে মিস্টেকস গুলো করেছি, সেই হিসেব থেকেই কিছু কিছু আমি ফিন্যান্স রিলেটেড ভিডিও বানাই। এবং আরেকটা জিনিস যেটা আমার খুব মনে হয় যে আমাদের বাংলায় তো এই ধরনের কন্টেন্ট খুব কম তৈরি হয়। হিন্দি, ইংলিশ এসবে আপনি অনেক ইউজফুল অনেক কন্টেন্ট পেয়ে যাবেন, কিন্তু বাংলায় সেরকম ভাবে কেউ করতে চায় না। তো সে কারণেই আমার মনে হয়েছে যে না, বাংলাতেও কিছু করা দরকার, একটা ফিন্যান্স রিলেটেড কিছু করা দরকার। আরো অনেক কিছু নিয়ে যেমন বঙ্কুইজিটিতে আলোচনা হয়, সেই জন্য তার মধ্যে ফিন্যান্স নিয়ে আমরা আলোচনা করবো। তো আমি ঠিক সেই জন্য ইনফ্লুয়েন্সার বা এই জাতীয় ব্যাপার স্যাপার নিজেকে মনে করতে চাই না। আচ্ছা, আমি না হয় না মনে করলাম, তো এই ইনফ্লুয়েন্সারদের ব্যাপারটা কি, কেন আমি এদের এগেনস্টে নই। বাই দ্য ওয়ে, অনেক আছেন, অনেকে আছেন ইনফ্লুয়েন্সার যারা সত্যি খুবই ভালো, যাদের থেকে আমি নিজে অনেক কিছু শিখেছি, তাদের বিভিন্ন জিনিসপত্র থেকে। এবার কেন এদের কথা বলছি না, এই বাজেটিং সম্বন্ধে আজকাল এই যে ইনভেস্ট করো ব্যাপারটা প্রচন্ড ভাবে ছড়িয়েছে। ভালো ব্যাপার, খুবই ভালো ব্যাপার ইনভেস্ট করা নিয়ে। আমিও এর আগেও অনেক রকমের ভিডিও বানিয়েছি, যে ইনভেস্ট, ইন্স্যুরেন্স, এগুলোর পার্থক্য। ভবিষ্যতে হয়তো আরো বানাবো। তো অবশ্যই ইনভেস্ট করাটা খুব ভালো জিনিস। এবং বাজেটিং কিন্তু ইনভেস্টিং এর সঙ্গে একেবারে সঙ্গে সঙ্গে চলে, একেবারে কি বলবো, কমপ্লিমেন্টারি বলা চলে। কেন না, আপনি কিভাবে বাজেট করছেন, আপনার ধরুন একটা মাসিক ইনকাম আসছে, সেটা চাকরি থেকে হতে পারে, সেটা ব্যবসা বাণিজ্য থেকে হতে পারে, যে কোনো উপায় হোক। সেটা আপনি হয়তো কোথাও আপনার একটা ঘর বাড়ি আছে, জমি আছে, সেটাকে ভাড়া দিয়েছেন, দোকান আছে ভাড়া দিয়েছেন, যেভাবে হোক আপনার একটা ইনকাম আসছে। সেই ইনকামটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবেন। আমাদের যেমন দেশের বাজেট যখন হয়, তাই তো হয় যে আমাদের দেশের যে টোটাল ইকোনমি, সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউট বা অ্যালোকেট করা হবে, সেটাই বেসিক্যালি বাজেটিং। তো এই বাজেটিং ব্যাপার নিয়েও কিন্তু ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন বলছে যে না, পুরোটা ইনভেস্ট করলে ভালো, যতটা সম্ভব খরচা কমাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো এই ধরনের বিশাল ব্যাপার স্যাপার এসে গেছে, যেটা চিন্তার ব্যাপার। বা আমি চিন্তা ঠিক বলবো না, যেটার সঙ্গে আমি
কিছুটা ওদের সঙ্গে একমত হলেও যে অবশ্যই বাজেটিং করা তো অবশ্যই খুবই দরকার, কিন্তু তার সঙ্গে যেটা অনেক সময় এই অনেক হাইপের মধ্যে যেটা হারিয়ে যায় সেটা হচ্ছে একটা মধ্যবর্তী পজিশন। কেন মধ্যবর্তী পজিশনের কথা বলে, আমাদের ইন্ডিয়াতে আপনারা জানেন যে মধ্যবিত্তই তো বেশি, অর্থাৎ যারা মিডিল ক্লাস, আপার ক্লাসের সংখ্যাও কম, গরিবের সংখ্যা অবশ্যই আছে, যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু তাও সবচেয়ে বেশি হয়তো লোয়ার মিডিল ক্লাস আপার মিডিল ক্লাসের মধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক পড়ে, যে কোনো দেশেরই পপুলেশনে, সেটা বাস্তব। এবার কেসটা হচ্ছে যে আমাদেরকে এই যে এত ইনফরমেশনের যে মানে বম ব্লাস্টিং হয়ে গেছে, মানে সব দিক থেকে ইনফরমেশন আসছে, সেখানে অনেক বেশি একটা মেরুকরণ দেখা গেছে, পোলারাইজেশন। কেন বলছি সেটা? কিছু জন বলছে যে না, বাড়ি কেনা যাবে না, বাড়ি কেনাটা খুব বাজে, সেটা ইনভেস্ট নয়, বাড়িটা অ্যাসেট নয়, ইত্যাদি ইত্যাদি। আপনারা দেখতে পাবেন, আমিও এর আগে বাড়ি নিয়েও বাড়ি গাড়ি ইত্যাদি যেগুলো আমাদেরকে শেখানো হয় সেগুলো নিয়েও আমি ভিডিও বেশ কিছুদিন আগে একবার করেছিলাম, যে অ্যাসেট ভাবা যায় না ভাবা যায় কি, ইত্যাদি ইত্যাদি। বাট সেটা পরের ব্যাপার। অনেকে একেবারে একেবারে সঙ্গে সঙ্গে বলছে না না, এইসবের পেছনে খরচা করাই যাবে না, যেই টাকাটা দিয়ে বাড়ি কিনছো সেই টাকা দিয়ে যদি তুমি ইনভেস্ট করে কয়েকটা মিউচুয়াল ফান্ড বা কয়েকটা স্টক শেয়ার কিনে রাখতে, এতদিন পর সেটা এত হয়ে যেত, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ কমপ্লিটলি উল্টো, কমপ্লিট বলছে যে না না না, ঠিক আছে তুমি করো আরামসে, জীবন তো একটাই, যদি জীবনটাই যদি না মানে লাইফটাকেই যদি তুমি না ওটা করলে, এনজয় করলে, তাহলে তুমি খরচা এইসব এত সঞ্চয় ফঞ্চয় করে করবেটা কি? তো দুদিকে একটা মেরুকরণ হয়ে গেছে, মাঝামাঝি আমি খুব কম শুনতে পাচ্ছি, এমন না যে নেই, আছে, খুব কম আছে। সেই জন্য আমার মনে হলো যে একটা ছোট্ট করে বাজেটিং নিয়ে কিছু কথা বলা দরকার। আমার নিজের কি অভিমত সেটাকে ফুটিয়ে তোলার মাধ্যমে এই যে অনেক যে নয়েজ বলুন বা অনেক যে ইনফরমেশন বলুন, তার মধ্যে কি করা উচিত কি না করা উচিত বলে আমি কি মনে করি, বা আমার নিজে আমি কি করার চেষ্টা করি, সেইটা যদি আমি নিজের এক্সপিরিয়েন্সটুকু যদি বলি, আমি তো কাউকে অ্যাডভাইস দিতে পারি না, অত আমি মনে করি না আমি সেই যোগ্য এরকম ফিনান্সিয়াল কোনো অ্যাডভাইস দেওয়ার মতন। বাট আমি নিজে কি ফলো করি, আমি নিজে কি শিখেছি, নিজের কি মতামতটুকু আমি অ্যাটলিস্ট ব্যক্ত করতে পারি, সেটারই প্রচেষ্টা হচ্ছে এই ভিডিওটা। অলরেডি কিন্তু অনেক কথা বলা হয়ে গেছে বাজেটিং নিয়ে। তো এবার আসি মোদ্দা কথায়, যে এক্স্যাক্টলি করবেন কিভাবে। বাজেটিং মানে বেসিক্যালি অ্যালোকেশন। অ্যাগেন আমি অ্যাডভাইস দিচ্ছি না, আমি নিজের পার্সপেক্টিভ থেকেই বলছি যে অ্যালোকেশনটা করবো কি করে। আমার কাছে ধরুন 100 টাকা আসছে, সেই 100 টাকার থেকে অ্যালোকেশনটা করতে কিভাবে হয়। সবার আগেই বলি, যারা যারা আপনাকে কোনো নাম্বারের কথা বলছেন তাদের কথা শুনবেন না, কারণ প্রত্যেকের নিজস্ব এই যে পার্সোনাল ফিন্যান্স কথাটার মধ্যে কিন্তু পার্সোনাল আছে, অর্থাৎ প্রত্যেকের ফিন্যান্স প্রত্যেকের নিজস্ব, প্রত্যেকের পরিস্থিতি আলাদা, প্রত্যেকের ফ্যামিলি পরিস্থিতি আলাদা। তো প্রত্যেকের কিন্তু একই রকমের রুল প্রত্যেকের জন্য কখনোই লাগু হতে পারে না। এই কথাটা কিন্তু অনেকেই ভুলে যায়। সবাই একটা দেখবেন এই রুল ওই রুল, 50-30-20, এত পার্সেন্টেজ, এত অনেক কিছু বলা হয়। অবশ্যই কিছু তার মধ্যে হয়তো সারবত্তা আছে, এটা আমি বলছি না যে তার মধ্যে সারবত্তা নেই, হয়তো কিছুটা মেনে চলা যেতে পারে। কিছু জিনিসপত্র তার মধ্যেও আছে যেগুলো মানলে হয়তো ভালো, কিন্তু এট দ্য সেম টাইম এইটা সবার আগে আপনাদের সবার রিয়েলাইজ করা উচিত, এবং যেটা আমিও নিজেও রিয়েলাইজ করতে হয়তো আমার খানিকটা সময় লেগেছে, যে সেটা হচ্ছে প্রত্যেকের পার্সোনাল ফিন্যান্স হচ্ছে পার্সোনাল, তাদের নিজস্ব যে পরিস্থিতি তার উপর ভিত্তি করেই কিন্তু হবে নিজস্ব ভাবচিন্তা। আচ্ছা, কেউ যদি খুব মন থেকে যদি আনন্দ পায় কোনো একটা কিছু করে, ধরুন কেউ ঘুরতে যেতে আনন্দ পায়, প্রচন্ড ভাবে আনন্দ পায়, আমরা অনেকেই ঘুরতে যেতে ভালোবাসি, বাঙালিরা তো মানে ভ্রমণ প্রিয় বলাই চলে। তা আমরা যদি নিজেদের জন্য ভ্রমণের জন্য, বা ধরুন আমি বই পড়তে প্রচন্ড ভালোবাসি, তো এই বই পড়ার জন্য যদি আমি এক্সট্রা অ্যালোকেট করতে চাই, তাহলে সেটা তো অন্য কারোর ক্ষেত্রে সেটা লাগু নাও হতে পারে, অন্য কারোর ক্ষেত্রে সেটা হয়তো প্রযোজ্য হবে না, কিন্তু আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। তো সব সময় সেজন্য একটাই রুল মেনে যে চলতে হবে তা নয়। বাজেটিং এর জন্য সেটাই, যখন আপনারা নিজেদের বাজেট তৈরি করতে বসবেন, সবার আগে কিন্তু সেটা মনে করার চেষ্টা করবেন আপনাদের নিজেদের চাহিদা, নিজেদের কি কি ইচ্ছা আকাঙ্ক্ষা, এবং নিজেদের পরিস্থিতি, সবচেয়ে বড় হচ্ছে যেটা পরিস্থিতি। অনেক সময় আমাদের ইচ্ছা অনেক কিছু থাকলেও আমরা সেটা করার মতন জায়গায় থাকি না। তো সেই পরিস্থিতি এইগুলো সবকিছুকে মিলিয়ে কিন্তু একটা বাজেট তৈরি হয়। সেকেন্ড যেটা আমার বলার সেটা হচ্ছে বাজেট বা এইসবের জন্য অনেকে অনেক এক্সেল শিটে অনেক কিছু বানায়, হয়তো ভালো, অনেকে এক্সেল শিট মেনটেন করতে পারলে ভালো। কিছু জিনিসপত্রে আমি নিজে এক্সেল মেনটেন করি। এক্সেল তো আর কিছুই না, সোজা ভাষায় আমাদের মা ঠাকুমাদের সময় থেকেই ডায়েরিতে লেখা বা একটা হিসেবের খাতা থাকতো, সেই হিসেবের খাতা। এক্সেল আজকাল আজকাল সবকিছু কম্পিউটারে এসে গেছে, তাই জন্য আজকে একটা সফটওয়্যারের কথা বলা হয়, বাট সেই তো হিসেবের খাতা, তো হিসেবের খাতা বহুদিন ধরে আসছে।
আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে এরকম একটা হিসেবের খাতায় মাসের প্রথমের দিকে হিসেব করা হতো যে আচ্ছা কোথায় কত টাকা যেতে হবে, কোথায় কত টাকা কাকে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের হিসেব হতো। প্লাস মাইনাস কত টোটাল আসছে, তার ভেতর থেকে কত যাচ্ছে, এটাই তো বাজেটিং। এবং এটা যেটা আমাদের সংসার, সমস্ত বাঙালিদের সংসারই প্রায় হয়ে থাকে বলে আমার মনে হয়। অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো ভাবে হয়, হয়তো এক এক পরিবারে এক এক ভাবে হয়, কিন্তু মোটামুটি সব পরিবারই কোনো না কোনো ভাবে হয়ে থাকে। সেটা কিন্তু যথেষ্ট, অনেক ক্ষেত্রেই সেটা যথেষ্ট, কারণ সেখানে সবাই এটা বোঝার চেষ্টা করেন, বুঝেই চলার চেষ্টা করেন যে আমার ইনকাম কতটা, সেখান থেকে আমি কতটা আমার কিছুটা ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা, কিছুটা আমার খরচা। এবার এই যে এইটা যখন হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু এইটাই হচ্ছে মেন বাজেটিং এর উদ্দেশ্য। সবাই যে এত বলে না, 50% আপনার যেটা নেসেসারি খরচা, 30% হওয়া উচিত যেটা আপনি লাক্সারি করছেন, 20% ইনভেস্ট করছেন, বা আরো এদিক ওদিকে কেউ কেউ কিছু কথা বলে। তো এই সমস্ত কিছুই কিন্তু আপনারা নিজেদের মতন করে সেইভাবে পার্সোনালাইজ করার চেষ্টা করুন যে আচ্ছা আপনার কি কি ইচ্ছে আছে, আপনার পরিস্থিতি কিরকম, আপনার ঘরের পরিস্থিতি কিরকম, আপনার উপর ডিপেন্ডেন্সি অনেক বেশি আছে কিনা, আপনার উপর দায়িত্ব কিরকম আছে না আছে। এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকচুয়াল খরচা কতটা ইনকামের থেকে আসছে। অনেকেই বলে দিয়ে তো খালাস যে আচ্ছা 50% নেসেসারি এক্সপেন্স, কিন্তু 50%-এর যদি বেশি এক্সপেন্স নেসেসারি হয়, কি করা সম্ভব? আপনি বলতেই পারেন যে হ্যাঁ খরচা কমাতে হবে, সবসময় নেসেসারি যে এক্সপেন্সেস গুলো সেগুলো কমানো সম্ভব হয় না। হ্যাঁ অবশ্যই টাকা উপার্জন, একটু বেশি টাকা উপার্জনের চেষ্টা আমরা প্রত্যেকেই করে থাকি, এমন না যে সেখানে আমাদের কখনো ঘাটতি থেকে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু এমন নয় যে কেউ কোনো ইনফ্লুয়েন্সার বা কেউ বলছে, অনলাইনে প্রচুর লোকজন বলছে, তাই একেবারে এক্স্যাক্টলি এটাই হতে হবে। সিমিলার ভাবে অবশ্যই ইনভেস্ট করা খুবই ভালো, আমি নিজেই ইনভেস্টিং নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। আমি নিজে মনে করি যে এটা একটা জিনিস যেটা হয়তো কিছুটা আমরা বাঙালিরা একটু পিছিয়ে আছি, কারণ আমরা অতটা মানি মাইন্ডেড নয়। বাঙালিরা ইউজুয়ালি অত পয়সা নিয়ে চিন্তা ভাবনা করে না, তারা অনেক বেশি ইন্টেলেকচুয়াল, কালচার, আর্ট, লিটারেচার এইসব নিয়ে অনেক বেশি থাকতে পছন্দ করে। পয়সা থেকে যেমন একটা, হয়তো এইভাবে বলাটা ঠিক না, কিন্তু গুজরাটিরা একটু বেশি ব্যবসা বাণিজ্য দিকে একটু বেশি মনোযোগ আছে তাদের। আহ বাঙালিদের কিন্তু অতটা নেই, সে কারণে বলে না বাঙালির দ্বারা ব্যবসা হয় না। বাঙালিরা যে ব্যবসা করছে না তা না, কিন্তু কম, একটু স্টিরিওটাইপ করা হয়ে যায়, বাট প্রবণতাটা কম দেখা যায়। তা আমাদের ক্ষেত্রে কিন্তু পয়সা নিয়ে এই যে সঞ্চয় করা, সঞ্চয় করে সেটাকে শুধু সঞ্চয় করা না, সঞ্চয় হচ্ছে শুধু সেভ, শুধু সেভ করা না, সেটাকে ইনভেস্ট করা। কারণ আপনারা সবাই জানেন ইনফ্লেশনের ব্যাপার। আমি ভবিষ্যতে হয়তো কোনো একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলবো যে ইনফ্লেশন ব্যাপারটা কি, বলেওছি এর আগে আপনাদের, আপনারা ভিডিওতে দেখতে পারেন। তো এই যে ইনফ্লেশন বলুন বা এই জাতীয়, এটাতে কি হয় যে পয়সার ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মূল্য কমে যাচ্ছে। পয়সা তো আছে, পয়সা 100 টাকা আছে, কিন্তু 100 টাকায় পাওয়াটা কি যাচ্ছে, আগে কি পাওয়া যেত তার তুলনায় এখন কি পাওয়া যাচ্ছে। সবাই জানেন যে হারে মানে মুদ্রাস্ফীতি ঘটছে, ইনফ্লেশন ঘটছে, তাতে আগে 100 টাকায় অনেক কিছু পাওয়া যেত, সেখানে আজকের 100 টাকায় আমি যে সময় বসে কথা বলছি সে সময় 1 কিলো পেঁয়াজ পাওয়া মানে অলমোস্ট দুষ্কর হতে চলেছে, এরকম একটা অবস্থায় আমরা এসে গেছি। তো এই যে এত ইনফ্লেশন, এইসবের জন্য অবশ্যই শুধু সেভ করাটা যথেষ্ট নয়, খানিকটা ইনভেস্ট করাটা দরকার, যাতে আপনার পয়সাটা একটু হলেও বাড়ুক। অ্যাটলিস্ট এই যে ইনফ্লেশন, যেই হারে মুদ্রাস্ফীতি হচ্ছে, যেই হারে ভ্যালুটা কমছে, টাকা পয়সার ভ্যালুটা কমছে আস্তে আস্তে, তার থেকে একটু যাতে বেশি আমার টাকাটা আয় করে, তাহলে কি সমান সমান থাকবে, অ্যাটলিস্ট সমান সমান থাকবে, এই জিনিসটাই। তো এই জিনিসগুলো করা দরকার, তো ইনভেস্টও করা দরকার। আবার এট দ্য সেম টাইম এটাও মনে রাখা দরকার যে আপনি যদি খরচা না করেন, আপনি ইনভেস্টটা করছেন কেন? আপনি ইনভেস্ট করছেন যাতে ভবিষ্যৎটা ভালো হয়। বাট আপনার এই ভবিষ্যতের কথা ভাবতে 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 আপনার যদি বর্তমানটা পুরোটা কেটে যায়, তাহলে আর ভবিষ্যৎ পড়েটা কি থাকবে? এটাও একটা বড় কথা। তো অনেকেই যেমন বলে যে না এটা করবে না ওটা করবে না, হ্যাঁ অনেক সময় হয়তো হতে পারে যে কিছুটা, ওই যে বললাম যে আগেকার দিনে যেটা হতো যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন অনেক ক্ষেত্রে কিন্তু আহ, বিভিন্নভাবে আর কি সেটা থেকে বিরত থাকা হতো। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে আজকে এটা ইচ্ছে হলো সঙ্গে সঙ্গে এটা কিনে নিলাম, সেই সুযোগও ছিল না। এবং কিছুটা আমাদের তখনকার ইনফ্রাস্ট্রাকচার বলুন বা তখনকার যে সুযোগ সুবিধার হিসেবে, অর্থের যেরকম ব্যবস্থাপনা ছিল সবকিছুর হিসেবে, ব্যাপারটা কঠিন ছিল। এখন ইজি হয়ে যাবে, অনেকে সেটা করে ফেলছে, সেটা থেকে হয়তো বিরত থাকাটা সত্যিই দরকার। দরকার অবশ্যই, কিন্তু তা সত্ত্বেও আবার একেবারেই যে সবকিছু যা আমার যা যা লাগবে বা যা যা ইচ্ছে, সমস্ত ইচ্ছেকে যে বন্ধ করে শুধু ইনভেস্ট করতে হবে সেটা করলেও কিন্তু, তাহলে আপনি দেখবেন যে একটা সময় পরে আপনি দেখবেন বয়স পেরিয়ে গেল, অনেকটা হয়তো ইনভেস্ট করে টাকাটা অনেকটা জমেছে, অথচ যেই কারণগুলোর জন্য ইনভেস্ট করেছিলেন, নিজের যে ইচ্ছেগুলো সেগুলো অনেকটাই অপূর্ণ থেকে গেল।
তো এই জন্যেই বাজেটিং, অবশ্যই বাজেটিং এর মানে তিনটে যে স্তম্ভ বললাম, তিনটে স্তম্ভ হচ্ছে যে কতটা আপনার এক্সপেন্স করা দরকার, অর্থাৎ আপনার খরচাটা কতটা রাখা দরকার, এগেন আপনার পরিস্থিতির উপর ডিপেন্ড করে। আহ, পরেরটা হচ্ছে যে ইনভেস্ট করা, লাক্সারি, এই বাকি দুটো স্তম্ভ যদি হয়। ইনভেস্ট হচ্ছে যেটা সঞ্চয় করছেন সেটাকে কোথাও একটা টাকাটাকে খাটানো, যাতে সেই টাকাটা অল্প হলেও পারে, অ্যাটলিস্ট এতটুকু যাতে বাড়ুক যাতে কিনা এই যে আমাদের যে হারে ইনফ্লেশনটা হচ্ছে সেই ইনফ্লেশনটাকে যাতে বিট করতে পারুক, সেটাকে যাতে হারাতে পারুক। তাহলে অ্যাটলিস্ট এখনকার দিনে যদি আপনি 100 টাকা জমিয়ে থাকেন, ভবিষ্যতের মতন 100 টাকা যাতে আপনার কাছে থাকে, কারণ ভবিষ্যতে 100 টাকা হয়তো 1000 টাকার সমান হয়ে যাবে। তো এই এই জিনিসটা। আর অবশেষে হচ্ছে যে লাক্সারি, নেসেসারি খরচা ছাড়াও যে লাক্সারি থাকে, ইচ্ছে, ঘোরার ইচ্ছে থাকতে পারে, বইয়ের ইচ্ছে থাকতে পারে, অনেকের অনেক কিছুর ইচ্ছে থাকে। তো সেই ইচ্ছেগুলো পূরণের জন্য একটা বাজেট বা একটা অ্যালোকেশন রাখা দরকার। এবং সেই অ্যালোকেশনটা কতটা হবে সেটা অবশ্যই আপনার পরিস্থিতি, অ্যাগেন আমি বলছি আপনাদের পরিস্থিতির ওপর। সেটাকে বাড়ানো কমানো যেতে পারে, সবচেয়ে বড় কথা এরকম কোনো রুল মেনেই চলতে হবে তা না সবসময়। আর একেবারে খুব স্ট্রিক্ট একটা রুল মেনটেন করতে গিয়ে প্রতিটা মুহূর্তে নিজেকে একটা কি বলবো গণ্ডিতে বেঁধে রাখাটারও আমার মনে হয় না যে খুব যৌক্তিকতা আছে। তো অবশ্যই একটা একটা গোল থাকাটা দরকার, একটা উদ্দেশ্য, একটা পারপাস থাকা দরকার। বাট তার আশেপাশে এদিক ওদিক খানিকটা ভ্যারিয়েন্স যদি থাকে তাহলে সেটাও মন্দ নয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমি অ্যাগেন আমি যেটা বলবো যে এটা একেবারেই কোনো অ্যাডভাইস বা কিছু নয়। আমি ফিন্যান্সের কিছু কেউ কেটা কেউ নই যে ফিন্যান্স নিয়ে অ্যাডভাইস দেবো। নিজের যা অভিজ্ঞতা হয়েছে, নিজের পড়াশোনা করেছি অনেকটাই এইসব নিয়ে, কারণ নিজের পয়সাকে ম্যানেজ করার জন্যই আমি নিজে শেখা শুরু করেছি যে না, আমি চাই যে আহ, আরেকজনের হাতে সম্পূর্ণভাবে তুলে না দিয়ে আমি নিজে পড়াশোনা করে শিখবো। সেই সব রিসোর্স এখন ইজিলি অনেক অ্যাভেলেবেল আছে। এবং আমারও দায়িত্ব যে আচ্ছা আমি যতটা শিখেছি সেটাকে আরো পাস ডাউন করা, সেটাকে আরো জানিয়ে যাওয়া। বিশেষত বাংলায়, যেখানে আমি এখনো মনে করি যে বাংলায় ভালো কন্টেন্টের যথেষ্ট অভাব আছে। তো সেই কারণেই এই আলোচনাগুলো করা। তো হোপফুলি আপনাদের ভালো লাগলো। আমার ইচ্ছে আছে ভবিষ্যতে একটা পুরো এই ফিন্যান্স, পার্সোনাল ফিন্যান্স, ওয়েলথ ম্যানেজমেন্ট এসব নিয়ে একটা আরো বড় করে একটুখানি ডিটেলড একটা ভিডিও বানানোর, যে বিভিন্ন রকমের যে অ্যাসেট ক্লাস আছে সেসব নিয়ে কথা বলা, ইনভেস্টিং এর বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করা। তো অলরেডি অনেকগুলো ছোট 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 ভিডিও হয়তো আমি বানিয়েছি। একটা বড় ডিটেলড ভিডিও বানানোর ভবিষ্যতে ইচ্ছে আছে। তো দেখা যাক, হোপফুলি কখনো না কখনো সেটা হবে। আর আপনাদের জন্য যদি কোনো মতামত থাকে এই ভিডিও সম্পর্কে বা অন্যান্য কোনো কিছু সম্পর্কেও, সেটা অবশ্যই জানাতে পারে। তো আজকের জন্য এখানেই আসছি, নমস্কার, সবাই ভালো থাকবেন। আর দেখতে থাকুন বঙ্কুইজিটি আড্ডা, এইসবের মধ্যে দিয়ে একটা অনুসন্ধিৎসু মনের মধ্যে থেকে কিন্তু আমাদের এগিয়ে চলা, এটা ভুললে চলবে না। নমস্কার।